আজকে এই ভারত দক্ষিণ আফ্রিকা লাস্ট দিনের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে কিছু মনে করবেন না, আমার একটা জার্নালিস্টদের একটা ফুটবল ম্যাচের কথা 80-র দশকে মনে হলো। 80-র দশকে আমরা একটা ফুটবল ম্যাচ খেলছিলাম, যেটা ফাইনালে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব টাই ব্রেকার অবধি পৌঁছে যায়। ফাইনাল ম্যাচটা টাই ব্রেকারে চলে যায়, আমরা ম্যাচটা সাধারণভাবে জিততাম। আমার অপোনেন্ট মনে নেই, কিন্তু এটুকু মনে আছে যে ওই ম্যাচটা দেখতে ফর্মার দুজন ফুটবলার এসেছিলেন, একজন সুভাষ ভৌমিক এসেছিলেন। এবং যেহেতু এসেছিলেন, আমরা তখন খেলার পথে এত জ্ঞান ট্যান দিয়ে আমরা নিজেরা কীরকম ফুটবল খেলি দেখানোর একটু দায় ছিল। সেই ম্যাচে টাই ব্রেকারে আমরা হেরে যাই, এবং দুজন ফর্মার ফুটবলারের সামনে একটা হেরে যাওয়া একটা একটা প্রেস্টিজও তো লাগে। আমাদের ড্রেসিং রুমে ফিরে গিয়ে তালতলা মাঠের ড্রেসিং রুমে যখন কথা হচ্ছে, সবাই চুপ। তখন একটি ছেলে, সে ম্যাচে বেশ কিছু বল নষ্ট করেছে, টাই ব্রেকারও নষ্ট করেছে, সে তখন বোঝাচ্ছে যে এইটা হলো না, এইটা হলো না। তখন একজন সিনিয়র ফুটবলার ছিল, আমাদের স্পোর্টস ওয়ার্ল্ডে চাকরি করতো, প্রদীপ পল, খুব ভালো স্পোর্টসম্যান ছিল। প্রদীপ কম কথা বলতো, অলিম্পিক গেমস টেমস কভার করেছিল, এখন সিঙ্গাপুরে থাকে। প্রদীপ তার দিকে তাকিয়ে বলল, ইউ আর স্টিল টকিং। জাস্ট একটা কথা, ইউ আর স্টিল টকিং। আজকে গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স দেখে আমার বলার ইচ্ছে হলো, ইউ আর স্টিল টকিং, এরপরেও কথা বলছেন। লাস্ট 6টা টেস্ট ম্যাচে 4টেতে হেরেছেন ঘূর্ণি উইকেট করে, এরপরে বলছেন উইকেট দোষের নয়, এরপরে বলছেন বাবুমা তো খেললো, একা বাবুমা খেললো, বাকিরা 8টা উইকেট অফ স্পিনার নিল। আপনার অফ স্পিনার গোটা ম্যাচে বল করেছে একটা ওভার। আপনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন না কেন যে ওকে গোটা ম্যাচে 1 ওভার বল করলেন কেন? আপনি তো প্র্যাকটিক্যালি রিমোট কন্ট্রোলে ক্যাপ্টেন্সি করেন, আপনি কেন পান্তকে বললেন না গতকালের পর আজকে যে সকালবেলা ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করাও? নাকি আপনি বলছেন যে পূজারার দেশে, রাহুল দ্রাবিড়ের দেশে, সৌরভ গাঙ্গুলির দেশে, মহিন্দ্র রমননাথের দেশে, দিলীপ ভেঙ্কসরকরের দেশে ভারতের শ্রেষ্ঠ ওয়ান ডাউন ব্যাটসম্যানের নাম ওয়াশিংটন সুন্দর? ভারতবর্ষের ক্রিকেট এখন তো বলা হয় 3টে টিম করতে পারে, সে 3টে টিম করতে পারার এই নমুনা। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আমার তো মনে হয় আজকে জাডেজা, এমনকি যদি ধ্রুব জুড়েলকে পাঠানো হতো, ভারত অনেক সদর্থক হতো। কারণ ওয়াশিংটন সুন্দর টিমে নিজের জায়গার জন্য খেলছেন, একটা অনভ্যস্ত পজিশনে। এরকম একটা সময় তিনি 92টা বল খেলে একটা প্রেশার তৈরি করে গেলেন। কারণ এতটা বলে থাকলে তো শুধু হবে না, এই উইকেটে রান করতে হবে, তো স্কোরিং শট প্রায় মারলেনই না, এবং বল করলেন 1 ওভার। অদ্ভুত অদ্ভুত সব স্ট্র্যাটেজি, কিছু বোধগম্য না। এবং একটা কথা বলি, আপনাদের অনেকের হয়তো মনে হচ্ছে যে গৌতম গম্ভীরের সঙ্গে আমার বোধহয় কোনো পার্সোনাল বিদ্বেষ আছে। ঠিক তার উল্টো, আমার সঙ্গে যে কজন সামান্য কয়েকজন সাংবাদিকের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, আমি তার মধ্যে একজন। আমি গৌতম গম্ভীরের সাদা বলের ক্যাপ্টেন্সি এবং তার কোচিংয়ের অত্যন্ত ভক্ত, কিন্তু লাল বলে কোচিংয়ের আদৌ ভক্ত নই। লাল বলে তিনি যেসব সিদ্ধান্ত নেন, বা এই যে বয়স্কদের দুমদাম তাড়িয়ে দেবো, এগুলো একদম একদম বিশ্বাসী নই। এগুলোতে তীব্র বিরোধ আছে। আমি মনে করি যে তিনি মনে করেন দিল্লির চেয়েও তার প্রিয় শহর কলকাতা। বহুবার বলছেন যে কলকাতা একটা ফ্ল্যাট করতে চান, কিন্তু কি পরিণতি দেখুন। আপনি যদি ক্রিকেট নিয়ে খেলতে শুরু করেন না, কোথাও গিয়ে ক্রিকেট আপনাকে গিয়ে ছোবল মারবে। এবং দেখুন ভাগ্যের কি পরিহাস, আপনার প্রিয় শহরে এসে ছোবল মারল, অন্য কোথাও নয়। দিল্লিতে হারলেও বোধহয় এই হারটা এত ইঙ্গিতপূর্ণ হতো না, বা এত তাৎপর্যপূর্ণ হতো না, যেটা কলকাতায় হারার ফলে হলো। আপনি কি করলেন? আপনি হঠাৎ করে নীতিশ রেড্ডিকে প্রমাণ করতে শুরু করে দিলেন যে সে নাকি সিম বোলিং অলরাউন্ডার, আর দেশের মাঠে খেলবে। দেশের মাঠে চিরকাল 3টে স্পিনার খেলেছে, আপনি হঠাৎ 3টে পেসার খেলিয়ে দিলেন। এবং কোন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোন উইকেটে, যেখানে পেসার খেলানোর কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, তারপরে তাকে বলই করালেন না। নীতিশ রেড্ডিকে একটা টেস্টে 4 ওভার, আর একটা দিল্লিতে বলই করানো হলো না। আপনি একজনকে বোলার হিসেবে টিমে নিয়েছেন, তাকে বল করালেন না। আপনি বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছেড়ে ফেললেন, ড্রেসিং রুমে এমন আবহাওয়া তৈরি করলেন যে বুড়োগুলো অবাঞ্ছিত। ক্রিকেট দেবতা কিন্তু একটা অদ্ভুত, তার একটা বিচারের ক্ষমতা আছে। আপনি এখানে কি করলেন? জোর জবরদস্তি ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে খেলিয়ে দিলেন। আপনি রবিচন্দ্রন অশ্বিনকে গিয়ে বলতে শুরু করলেন, ওয়াশিংটন সুন্দর দারুণ, ওয়াশিংটন সুন্দর দারুণ। শুনতে শুনতে সে বাজারে রিটায়ার করে ট্যুরের মাঝখানে চলে গেলেন। আপনার ভারতীয় ক্রিকেটের 3টে মণিমাণিক্য অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি, 3জন চলে গেলেন টেস্ট ক্রিকেট থেকে। রোহিত তো তাও আমি ধরতে পারি যে রোহিত চলে গিয়েছিলেন। অশ্বিন আর বিরাট কোহলিকে কি সত্যি ছেড়ে ফেলার কোনো প্রয়োজন ছিল? আপনার কি মনে হয়? আজকের মানুষের কি মনে হয় এরকম একটা ম্যাচে অফ স্পিনার বল করবে না? আপনি সাউথ আফ্রিকান অফ স্পিনার যেখানে 8টা উইকেট নিচ্ছে, ওয়াশিংটন সুন্দর যিনি রবিচন্দ্রন অশ্বিনকে একরকম সরিয়ে ভারতীয় দলে এসছেন, তিনি সেকেন্ড ইনিংসে একটা ওভার হাত ঘোরাবেন না? ক্রিকেটের সঙ্গে
প্রবঞ্চনা করতে গেলে ক্রিকেট কিন্তু কোথাও একটা ছোবল দেয়। প্রচুর দৃষ্টান্ত আছে। গৌতম গম্ভীর লেটেস্ট, শেষ হবে না, এই তালিকা চলতেই থাকবে। যদি ক্রিকেটের সঙ্গে আপনি সঠতা করেন, ক্রিকেট কোথাও গিয়ে আপনার সঙ্গে থাকবে না। বিশ্বাস করুন, এটা আমি এতবার দেখেছি আমার সাংবাদিক জীবনে, যে বলতে ইচ্ছে করে যে কলকাতা পোয়েটিক জাস্টিস হলো। গৌতম গম্ভীর আপনাকে দেখালো যে 6 ম্যাচের 4 নম্বরটা আপনি হারলেন আপনার প্রিয় শহরে এসে। এবং কি অদ্ভুত হলো, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বললেন যে ইডেন গার্ডেন্স উইকেট আমরা তৈরি করিনি, এটা ইন্ডিয়ান টিমের অনুরোধ অনুযায়ী আমাদের তৈরি করতে হয়েছে। এটাও শুনতে হলো তাকে। এবং তিনি বললেন যে হ্যাঁ, সুজন মুখার্জি পিচ প্রস্তুতকারক ভালো কাজ করেছেন। মানে কি, এটা কোনো উইকেট? এই উইকেটে ভালো ক্রিকেট সম্ভব হতে পারে? আপনি নর্মাল উইকেটে খেললেন না কেন, যেটা যেরকমভাবে ইংল্যান্ডে খেলেছিলেন? আপনি শুধু বাবুমার কথা বলছেন কেন, বাকিদের কথা বলছেন না কেন, যেগুলো লাফাচ্ছে গড়াচ্ছে? আপনি কি করলেন? আপনি বললেন টিম প্রেশার নিতে পারেনি, মানে আপনি পিচ থেকে পুরো ব্যাপারটা সরিয়ে দিলেন টিমের ওপরে, যে টিমের স্কিল ছিল না। আজকে বিপর্যয়ের দিনে গৌতম গম্ভীর, আপনার তো বলা উচিত ছিল সব দায় আমার, আমি সব দায় নিচ্ছি। হ্যাঁ, আমি টিম সিলেকশন করেছি, আমি এই উইকেট ঠিক করেছি, সব দায় আমি নিচ্ছি, পরের বার এর থেকে শিক্ষা নেব। কিন্তু তিনি শিক্ষা নিতে এখনও রাজি নন। আবার না গুয়াহাটিতে ঘূর্ণি পিচ হয়। এবং বলছি, টি20 ওয়ার্ল্ড কাপে ভারত যদি ভালো ফল না করে, দেখবেন আবার বোর্ডের খাড়ানা গম্ভীরের উপর নেমে আসে। উল্টো দিকটা দেখুন, আজকে বারবার করে মনে হচ্ছিল এমন একজন মানুষের কথা যিনি আজকে বেঁচে নেই, নেলসন ম্যান্ডেলা, যিনি বর্ণের অহংকারের জন্য লড়াই করেছিলেন, 27 বছর ছিলেন কারাগারে। নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন যে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে একজন কৃষ্ণাঙ্গ ক্রিকেট অধিনায়ক দেখে যেতে পারেননি। টেন্ডা বাবুমা যখন অধিনায়ক হন, শ্বেতাঙ্গরা অনেকে বলেছিলেন যে এটা ঠিক নয়, ক্রিকেটে কোটা কেন, সিস্টেম কেন থাকবে, এতজন শ্বেতাঙ্গ এতজন কৃষ্ণাঙ্গ কেন হবে? কিন্তু সেটা হয়েছিল। এবং আলী ব্যাকার, যিনি সেই বিপ্লবের রূপকার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে, যে যিনি বদলটা এসেছিল যার হাত ধরে, তিনি আজকে 83 বছর বয়সে কিন্তু জোহানেসবার্গে বসে আছেন। তার কাছে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াটা যেরকম একটা বিশাল বিশাল আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, তেমনি এটাও একটা গর্বের মিনার যে চূড়ান্ত অপদস্থ হওয়ার একটা সিচুয়েশন থেকে কিভাবে দক্ষিণ আফ্রিকা ঘুরে এলো ইন টেস্ট ম্যাচে এবং একটা জয়ের সৌধ রচনা করলো। তাদের নাকি বলা হতো চোকার, এখন তো ভারতকে চোকার তাহলে বলা উচিত। দক্ষিণ আফ্রিকা থেকে ট্যাগটা সরে যাওয়া উচিত। দক্ষিণ আফ্রিকানরা হারের পরিস্থিতি থেকে, তারা জয়ের পরিস্থিতি থেকে ম্যাচ হেরে যায় আমরা দেখেছি, হারের পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দিলেন দুবার লর্ডসের ফাইনালে, আজকে আরও ক্রিটিক্যাল অবস্থা থেকে। টেন্ডা বাবুমা, আপনাকে কি বলবো, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক ছিলেন স্যার ফ্র্যাঙ্ক বোরেল। স্যার ফ্র্যাঙ্ক বোরেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য যা করেছেন এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইডেন ম্যাচে, আপনি তাই করলেন। ক্রিকেট তাদের সঙ্গে থাকে দিনের শেষে যাদের সততা থাকে। আবার হয়তো কখনো আপনিও যদি সততা থেকে সরে যান, তাহলে কিন্তু গম্ভীরের মতো কালসর্প আপনাকেও ছোবল মারবে। কিন্তু এখনকার মতো আপনি সৎ থেকেছেন, আপনি তাই হয়তো সিরিজ জিতবেন। কারণ সিরিজ ড্র হলেও 3 নম্বরের জায়গা থেকে ভারত আর উত্থান হবে না। 1-all হলেও ভারত কিন্তু সেই 3-এই থেকে যাবে। টেন্ডা বাবুমা, আপনি নিজের মুকুট অক্ষুণ্ণ রেখেছেন। আর গৌতম গম্ভীর, আপনি এখন কী করেন তার দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকবে, অবশ্যই খুব আশার সঙ্গে তাকিয়ে থাকবে না।